মা উঠে পড়ুন, দেখুন সকাল হয়ে গেছে। আরে আরে বৌমা, মা দেখুন সূর্য উঠে গেছে। এমনিও বাড়ির বয়স্কদের সূর্য উঠে যাওয়ার পর বেশিক্ষণ শুয়ে থাকাটা বাড়ির জন্য শুভ নয়। আজ শরীরটা ঠিক ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন একটু জ্বর হয়েছে। আপনিও না মা, আপনার তো শুধু বাহানা দরকার একটু দেরি অবধি ঘুমানোর। যান আর গিয়ে তাড়াতাড়ি ঠান্ডা জলে স্নান করে নিন, আপনার ভালো লাগবে। তার আগে আমি আপনার জন্য যে চাটা বানিয়েছি সেটা তো খান। এই নিন। আরে বৌমা, এতে তো চিনি নেই। পুরো 2 চামচ ভরে ভরে চিনি দিয়েছি আমি আপনাকে, কিন্তু আপনিও না, আপনার তো আমার হাতের কোনো কিছুই ভালো লাগে না। এখন এটার নামেও বলবেন না আপনি ওকে, যাতে আমাদের আবার ঝগড়া হয়। আরে না বৌমা, কে যে বলো না, আমি এমন কোনো কথা বলবো না যাতে তোমার আর রাকেশের মধ্যে কোনো রকম কোনো ঝগড়াঝাটি হয়। %50 সেল? অনেকদিন ধরে ব্র্যান্ডেড মেকআপ কিটের দরকার ছিল, এরকম একটা সুযোগ তো হাত ছাড়াই করা যাবে না। হ্যালো, শোনো না, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। তুমি না বলবে না তো? আরে কথাটা কি সেটা তো আগে বলো। রাকেশ, তুমি জানো আমাদের শহরে একটা বড় সেল লেগেছে, যেখানে ব্র্যান্ডেড কসমেটিক্স জিনিসপত্র অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। আমি বেশি কিছু নয়, ব্যাস 15-20 হাজার টাকা চাই। প্লিজ দিয়ে দাও না। দেখো বিনীতা, আমার মতে কিন্তু এটা একদম ফালতু খরচ। তুমিও না রাকেশ, আমার সবকিছুকেই বাজে খরচ বলে মনে হয়। সোসাইটিতে যাওয়া আসা করতে গেলে একটু হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সে তো ঠিক আছে, কিন্তু এই আমদানির চেয়ে বেশি খরচ তো ঠিক নয়, তাই না? আর তুমি আর মা যেটা করো সেটা বাজে খরচ নয়। বিনীতা, আমার লেট হচ্ছে, আমি সন্ধেবেলায় বাড়ি ফিরি, তারপর কথা বলবো, ঠিক আছে? সন্ধেবেলা আমি বাড়ি থাকলে তো। বিনীতা, ওই যে রোমান্টিক প্লেসটা রয়েছে না, ওটাতেই যাবো এবার আমরা। আর কি কথা চলছে দুজনের মধ্যে? হ্যাঁ, তোর কথাই হচ্ছিল রে এখন। আরে বাহ দিদি, নতুন ফোন? পরশুদিনই তোর জামাইবাবু আমাকে গিফট করেছে। কিন্তু তোমার জন্মদিন তো পরের মাসে না? বিনীতা, চাইলে প্রতি মাসে তোমার দিদির জন্মদিন পালন করতে পারি, কি বলো? সত্যি দিদি, তোমার কপালটা তো খুব ভালো, না চেয়েই কত কিছু পেয়ে যাও। আর দেখো আমার কপালটা, চেয়েও কিছুই পাওয়া যায় না। এটার জন্য তো ভাগ্যের দরকার, টাকা তো অনেক দূরের কথা। টাকা রোজগার করা খুব সোজা হয় বিনীতা, তার জন্যে একটা বিজনেস শুরু করতে হয়। চাকরি বাকরি করে এত টাকা রোজগার করা সম্ভব নয়। আরে আমার কথা শোন আর রাকেশের সাথে কথা বল। ওকে বল যে ওই অধ্যাপকের চাকরিটা ছেড়ে দিতে আর তোর জামাইবাবুর মতো বিজনেসম্যান হয়ে যেতে, তাহলে তো তোরও সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমি তো ফেড আপ হয়ে গেছি মিডল ক্লাস ফ্যামিলিতে থেকে। আমি তো কতবার রাকেশকে বললাম যে একটা বড় কিছু করো, কিন্তু ও তো আমার কথাই শোনে না। ওর আমার স্বপ্ন, আমার চাওয়া পাওয়াতে কিচ্ছু এসে যায় না। তুমি ভুল করছো বিনীতা, রাকেশ একজন সংস্কারী আর খুব বড় মনের মানুষ। আমি মানছি যে এখনকার জীবনে টাকা পয়সার প্রয়োজন খুব বেশি, কিন্তু কিছু জিনিস টাকা পয়সার চেয়েও বেশি মূল্যবান। আমি জানতাম তুমি এটাই বলবে বাবা। আমার জীবনে এই খারাপ দশার জন্য শুধুমাত্র তুমিই দায়ী। যদি আমার বিয়েটা তুমি তখন আলতাফের সঙ্গে হতে দিতে, তাহলে আজ আমিও আমেরিকাতে সেটেলড হতাম। কিন্তু তোমার বংশ মর্যাদা আর সম্মানেরই চিন্তা ছিল, আর সেই জন্যই ঝুলিয়ে দিলে আমাকে রাকেশের গলায়। এরকম ব্যাপার নয় বিনীতা, রাকেশ একজন পরিশ্রমী এবং সৎ মানুষ। আমার তো মনে হয় তুমি ভালো করে বুঝতেই পারছো না। নমস্কার আমি বাবা। বলতে চাই যে, এসো রাজেশ বাবা। এগুলো কি হচ্ছে বিনীতা? আমি তোমাকে বলেছিলাম তো যে সন্ধেবেলায় বাড়ি ফেরার পর কথা হবে, কিন্তু তারপরেও তুমি রোহিতকে নিয়ে এখানে চলে এলে। তাহলে আর কোথায় যাব? এটাই তো আমার ঠিকানা। ঠিক আছে, নিজেদের বাড়িতে গিয়ে কথা বলা যাক। মা তোমার আর রোহিতের জন্য অপেক্ষা করছে। রাকেশ ঠিকই বলছে মা,
তোমার ওর সাথে শ্বশুর বাড়ি যাওয়া উচিত। ওটাই তোমার বাড়ি, আর এখন ওখানেই তোমার সুখ আছে। যে বাড়িতে আমার ছোট ছোট ডিমান্ডস গুলো পূরণ হয় না, সেখানে আমি কি করে সুখী থাকবো? বিনীতা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একটু সময় দাও আমাকে। আমার মাইনেটা হয়ে গেলে আমি তোমার সব চাহিদা পূরণ করে দেবো। কথা তো এমন ভাবে বলছো যেন মাসে 20-25 লাখ টাকা ইনকাম করো। ভাই রাকেশ, তুমি কতদিন তোমার এই টিচারের কাজবাজ করতে থাকবে? আমার কথাটা শোনো, কোনো বিজনেস শুরু করো। না না কমলেশ বাবু, এসব বিজনেস আমার দ্বারা হবে না। আমি অধ্যাপকই ভালো আছি। তা সেটাকে নিজের বিজনেস বানিয়ে নাও, টিউশন ক্লাস। আরে বাবা, আজকাল তো টিউশন ক্লাস খুব ভালোই চলছে। আর সব থেকে বড় ব্যাপার তো কোনো গ্যারান্টিও দিতে হয় না। তুমি শুধু ক্লাসে এসে নিজের টিউশনটা পড়িও, আর বাকি সব আমি বুঝে নেব। আর যা ইনকাম হবে ভাগ বাটোয়ারা করে নেব। সে তো ঠিক আছে, কিন্তু আমি এসব কি করে আমি তো আগেই বলেছিলাম, রাকেশ বড় কিছু কখনো ভাবতেই পারে না। ঠিক আছে, আমি আমার তরফ থেকে যেভাবে হোক চেষ্টা করে দেখছি, কিন্তু এখন তুমি এখান থেকে চলো। রোহিত সোনা, এসো। ভেবে দেখো। কথায় বলে স্বামী স্ত্রী একটা গৃহস্থ গাড়ির দুটো চাকা, তাই দুজনের মধ্যে বোঝাপড়া থাকা খুবই জরুরি। যদি একটা চাকাও নড়বড় করে তাহলে গাড়িটা আর সামনে এগোবে না, আর যদি একটা চাকা গাড়ি থেকে আলাদা হয়ে যায় তাহলে দুর্ঘটনা অবশ্যই ঘটবে। নমস্কার, আমি গিরিশ জৈন। রাকেশ একটা পরিশ্রমী ছেলে ছিল। নিজের অবস্থা বুঝে খরচ করার শিক্ষা ও নিজের বাবা মার কাছ থেকে পেয়েছিল। কিন্তু ওর স্ত্রী বিনীতা, যে মাকে ছাড়াই বড় হয়েছিল, ওর জীবনের স্বপ্ন আর আকাঙ্ক্ষা অন্যরকম ছিল। ও সবসময় একটা হাই ক্লাস এবং সুখ আর আরামের জীবন কাটাতে চেয়েছিল। সেই জন্য নিজের দিদি আর জামাইবাবুর কথায় ভুলে ও সবসময় নিজের স্বামীকে নতুন নতুন জিনিস আর টাকার জন্য বিরক্ত করত। এ অবস্থায় এখন এটাই দেখার যে ওর এই সীমাহীন আকাঙ্ক্ষা ওর বিবাহিত জীবনে আর কি কি সমস্যা তৈরি করতে চলেছিল। আরে কিভাবে গাড়ি চালাচ্ছ? মেরে ফেলবে নাকি? রাস্তাটা কি তোমার বাপ ঠাকুরদার সম্পত্তি? রীতা, তুই? বিন্নি, কেমন আছিস? কতদিন পর দেখা হলো। আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি একদম ঠিক আছি। আর তুই তো বিয়ের পর মানে কোনো যোগাযোগ নেই, কিছু নেই। হ্যাঁ, কেন? বরের কাছ থেকে ছুটি পাস না নাকি? আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। আচ্ছা, বাড়ি যাচ্ছিস? ছেড়ে দেবো তোকে? আরে না না, আমি চলে যাব। দেখ, এত ভাব দেখাস না, ঠিক আছে? কত কথা আছে, কত পুরনো স্মৃতি আছে, মন ভালো হয়ে যাবে। চল, তুই চল, বস বস। আয় না, আয়। আচ্ছা, তুই এখানে থাকিস না? মানে মানে তো পুরনো কেন লাগছে তোর ঘর? মানে দেওয়ালগুলো এরকম রং টং করাসনি নাকি অনেকদিন ধরে? না না, আসলে অনেক পুরনো বাড়ি তো, সেই জন্য আর কি। আরে আমি মজা করছি, খারাপ টারাপ ভাবিস না, ঠিক আছে? আরে তুই বস না, বস, আয়। কি নিবি তুই? চা, আরে কফি? কি চা কফি? আমি কিছু নেব না, তুই বস, তোর সাথে অনেক কথা আছে। আচ্ছা, আর বল, তোর ঘরে আর কে কে থাকে? ব্যাস আমি, আমার স্বামী, আমার ছেলে রোহিত আর আমার শাশুড়ি মা। আর তুই কি করিস? কিচ্ছু না, ব্যাস বাড়িটাই সামলাই। হাউস ওয়াইফ তুই? কি হয়েছে কি তোর বিন্নি? একটা টাইমে তুই আমাদের কলেজের বিউটি কুইন ছিলিস, আর আজ তুই হাউস ওয়াইফ হয়ে ঘর সামলাচ্ছিস। বাচ্চা ছাড় না, এগুলো সব ভাগ্যের ব্যাপার। তুই তো জানিসই আমি আলতাফকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু বাবা আমার বিয়েটা জোর করে রাকেশের সঙ্গে দিয়ে দেয়। আর যদি আলতাফকে বিয়ে করতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকমই হতো। ওইসব ছাড়, তুই তোর কথা বল, এখন তুই কি করছিস? আমার স্বামী মার্চেন্ট নেভিতে আছে। ও বছরে 3 বার ঘরে ফেরে, আর ব্যাস আমি ওর রোজগারের পয়সায় আয়েশ করি আর জমিয়ে ওড়াই আর লাইফ এনজয় করি। আমি তো ব্যাস এই বাড়ি সামলিয়ে এই মিডল ক্লাস জীবনে জাস্ট ফেড আপ হয়ে গেছি। স্বামীও এমন একজনকে পেয়েছি যে কিনা সারাক্ষণ টাকা জমানোর কথা বলে যায়। অত ভাবিস না, আমি এসে গেছি না।
হয়তো আমাদের দেখা দ্বিতীয়বার এই জন্য হলো যে তোর জীবন আগের মতো সুন্দর আর রঙিন হয়ে উঠবে বলে। আচ্ছা জানিস তো আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, সেখানে আমরা কিটি পার্টি করি, সেখানে আমরা খুব মজা করি। তুই এক কাজ কর, তুই সেখানে জয়েন কর, ঠিক আছে? আর পরের বার যখন কিটি পার্টি হবে তখন তোকে আমি ডেকে নেব, তোকে কিন্তু আসতেই হবে। পাক্কা। বাবা আমি তোমাকে বলেছি কি বলিনি, আগের সপ্তাহে যে আমি স্কিমের বিজনেসটা শুরু করেছিলাম সেখান থেকে ভালো মুনাফা কামিয়েছি। এবার দেখবে শুধু আমি আমার এই বিজনেসটাকে কি করে আরো উপরে নিয়ে যাই। বাবা তুমি যদি দায়িত্ব নাও তাহলে আকাশে ওরা জিনিসটাকে তুমি মাটিতেও চালাতে পারবে। বাবা বাবা আরে আপনি আমার কোনো কথার উপর বিশ্বাস কেন করেন না? আপনি দেখবেন এই সমাজ একদিন আপনার এই জামাইকে দেখে স্যালুট করবে। বাবা সেটা হোক না হোক আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যে তুমি এমন কোনো কাজ করো না যাতে আমার লোকসান হয়। তোমার আগের বিজনেসের লোন চোকাতে চোকাতে আমার ঘাম ছুটে গিয়েছিল। বাবা একবার আমি সাকসেস পাইনি তাতে কি হয়েছে? রাতের পর তো আবার দিনও হয়। আপনি আরে হ্যাঁ কমলেশ বলছি। রফিক ভাই বলছি। রফিক দাদা হ্যাঁ শোন, তুই যে 50,000 টাকা ধার নিয়েছিলি না, তার সময় কিন্তু শেষ হয়ে গেছে। আর 2 দিনের মধ্যে টাকা শোধ না করলে আমার নাম কিন্তু রফিক, তুই জানিস আমি কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ দেখা করছি। প্রথমে প্রদীপ জ্বালিয়ে দি। মা হ্যাঁ বাবা। হয়ে গেছে পুজোর সব আয়োজন? হ্যাঁ বাবা হয়ে গেছে জোগাড়। আরে এ কি বৌমা, আজ পুজোর দিনে তুমি গয়না পরোনি? আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আসছি। ছেড়ে দিন না মা, সেসবের কোনো দরকার নেই। আরে এটা কি করে সম্ভব? তুমি তো এই বাড়ির লক্ষ্মী, আর তোমাকে তো সেজন্য পড়তেই হবে। ছেড়ে দিন না মা, এমনিতে ওই গয়নাগুলো অনেক পুরনো হয়ে গেছে। আর আজকের দিনে ঘরে লক্ষ্মীকে অন্তত এভাবে মিডল ক্লাস হওয়ার কথাটা মনে না করালেই নয়। ছাড়ো না মা, এমনিতেই দেখো বিনিতাকে বিনা গয়নাতে কি সুন্দর আর লক্ষ্মীর মতন লাগছে। আর এমনিতেও বিনিতা দেখো, আমি কথা দিচ্ছি এই দিওয়ালিতে আমি তোমাকে তোমার পছন্দ মতো ডিজাইনের জুয়েলারি কিনে দেবো। সে তো আমি কত বছর ধরেই তোমার কাছে শুনছি। হ্যাঁ, কে জানে সেই দিওয়ালি কবে আসবে। হ্যালো, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি এখনই এসছি। আরে তুমি কোথায় যাচ্ছ? আরে পুজো ছেড়ে যেও না বৌমা, আরে শোনো তো। বিনিতা, আরে এখনো তুমি এভাবেই বসে আছো? কিছু খাবার তো খেয়ে নাও। তুমি তো জানো সব, তাহলে কেন? কি হয়েছে দিদি? সবকিছু ঠিক আছে তো? দেখ না বিনি, তোর জামাইবাবু কেমন টেনশনে বসে আছে, সকাল থেকে খাবার পর্যন্ত খায়নি। জামাইবাবু আপনি তো বলুন কি হয়েছে? আরে বিনিতা আমি কি বলবো তোমাকে। বিনিতা আমি আমার একটা নতুন বিজনেস শুরু করার জন্য আমার একটা বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। এবার সামনের মাসে ওর টাকাটা ওকে আমাকে ফেরত দিতে হবে, কিন্তু ওর হঠাৎ করে হসপিটালে অপারেশন হচ্ছে। এখনো বলছে যে ওর এই টাকাটা এখনই ফেরত দিতে হবে। কোথা থেকে দেবো টাকাগুলো আমার কিছু মাথায় ঢুকছে না। আমি কি করবো? আমি যত টাকা ছিল না সব আমি বিজনেসে ঢেলে ফেলেছি। কত টাকা দিতে হবে? 10-20 হাজার টাকা যদি কম হয় না তাও চলে যাবে আমার। 70,000? এত টাকা তো আমার কাছেও নেই। বিনিতা আমার এরকম মনে হচ্ছে যেন এই যে উপরে পাখাটা রয়েছে না, মনে হচ্ছে আমি এটার মধ্যেই ঝুলে নিজের প্রাণটা শেষ করে দিই। বেঁচে থাকার কোনো মানে নেই আর আমার। না জামাইবাবু দেখো তুমি এই ধরনের কথা বলো না। আমি আছি তো, আমি রাকেশের সঙ্গে অবশ্যই কথা বলবো। তুমি একদম টেনশন করো না, আমি আছি তো। বিনিতা অনেক হয়েছে এবার তো। এমন কি আর্জেন্সি ছিল যে তুমি পুজো ছেড়ে এখানে চলে এলে? রাকেশ, জামাইবাবুর বন্ধু হাসপাতালে ভর্তি, তাই বলে তুমি বাড়ির পুজো ছেড়ে এখানে চলে আসবে? আমি কিচ্ছু জানি না। তোমাকে জামাইবাবুর হেল্প করতে হবে। কি রকম সাহায্য? জামাইবাবুর 70,000 টাকার দরকার ওনার বিজনেসের জন্য। 70,000? কিন্তু রাকেশ আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্ত টাকা ফিরিয়ে দেবো। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। রাকেশ, আমি কিছু জানি না। তুমি যদি জামাইবাবুর হেল্প না করো তাহলে আমি বাড়ি ফিরবো না। আরে সব কি বলছো তুমি? আরে আজ পুজোর দিনে অন্তত বুঝে শুনে কথা বলো।
দেখুন কমলেশবাবু, আমি আমার কিছু সময় চাই চিন্তা ভাবনা করার জন্য। আমি যতটা পারবো আপনাকে সাহায্য করব। আর তুমি বাড়ি চলো, মাঝপথে পুজো ছেড়ে এলো অমঙ্গল হয়। আরে তুমি তো বেশ ভালো অভিনয় করো। তোমার থেকে কম। বিনীতা, এসব কি হচ্ছে কি? তুমি এখানে আরাম করে বসে আছো, না তুমি জামা কাপড় ইস্ত্রি করেছো, না খাবার বানিয়েছো, রোহিত এখনো কিছু খায়নি। আরে তুমি চাইছো নাকি সেটা তো বলো। জামাইবাবুকে 70,000 টাকা দিতে হবে, তার ব্যবস্থা কেন করছো না তুমি? তোমার সাথে কথা বলাটাই বেকার। হ্যালো, হ্যালো বিনি, কিছু কি হলো নাকি? তোর জামাইবাবু জিজ্ঞেস করছে আর কত টাইম লাগবে। দিদি আজ রাতের মধ্যে হয়ে যাবে। জামাইবাবুকে বলো যেন টেনশন না নেয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার আমাকেই কিছু একটা করতে হবে। দাদা, এগুলো একটু দেখুন না। দাদা, এই ডিজাইনটা কত টাকা লাগবে বানাতে? এটা প্রায় ওই 1 লাখের মতো পড়বে। এগুলো এগুলো দেওয়ার পর আর কত টাকা লাগবে? ম্যাডাম এগুলোকে গলিয়ে আরো 40 থেকে 50,000 টাকা মতো লাগবে। 40-50। আর হ্যাঁ। কতদিন লাগবে দাদা বানাতে? কম করে 1 সপ্তাহ তো লাগবেই। ঠিক আছে দাদা, 1 সপ্তাহ বাদে আমি নিতে আসবো। যা যা হিসেব হবে আমি দিয়ে নিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। এইগুলোর টাকা? এই নিন আপনার টাকা। থ্যাংক ইউ। হ্যালো দিদি, জামাইবাবুকে বল কাজ হয়ে গেছে, আমি টাকা নিয়ে আসছি। বিনীতা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি? মায়ের গয়নাগুলো কোথায়? সেটা তো উনি জানবেন। দেখো বিনীতা, কথা ঘোরানোর চেষ্টা করে কোনো লাভ নেই। মা গয়নাগুলো আলমারিতেই রেখেছিল, আর বাড়িতে কোনো চুরিও হয়নি। সোজাভাবে বলে দাও গয়নাগুলো কোথায় রেখেছো। বিনীতা, আমি দেওয়ালের সঙ্গে কথা বলছি না, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও আমাকে। রাকেশ বাবা, মাথা ঠান্ডা কর বাবা। মা, তুমি মাঝখানে কথা বলো না, আমি ওর সঙ্গে কথা বলছি। বিনীতা, উত্তর দাও, মায়ের গয়নাগুলো কোথায়? সোনার দোকানে দিয়েছি, সেটা গলানোর জন্য। সে কি? বাকি গয়না বিক্রি করে টাকাগুলো জামাইবাবুকে দিয়েছি। কি তোমার এত না সাহস? বাবা, বাড়ির মেয়ে আর বউদের গায়ে হাত তোলা উচিত নয় বাবা। ঠান্ডা মাথায় কাজ কর। আরে মা, কি করে ধৈর্য ধরে কাজ করব? কি করে? ওর রকম সকম তো দিনকে দিন বদলে যাচ্ছে। হ্যাঁ, এখন নিজের কাজের জন্য তুমি আমাকেই দোষ দাও। বিনীতা! আমাকে দুর্বল একেবারে মনে করবে না। তোমার স্টুডেন্ট নই আমি যে তোমার থাপ্পড় খাবো। হাত আমিও তুলতে পারি। বিনীতা, বিনীতা! দাঁড়া রাকেশ, পরে ঠান্ডা মাথায় কথা বলিস। এখন নিজের কাজের জন্য তুমি আমাকেই দোষ দাও। বিনীতা! আমাকে দুর্বল একেবারে মনে করবে না।
তোমার স্টুডেন্ট নই আমি যে তোমার থাপ্পড় খাবো। হাত আমিও তুলতে পারি, বুঝেছো? বাবা রাকেশ, এখানে কি করছিস? কিছু না মা, শুধু এমনিই বসে আছি। আমি বুঝতে পারছি বাবা, তোর মনের ভিতর কি চলছে। হেরে গেছি আমি মা। বিনীতার কথাগুলো সূচের মতন আমার গায়ে বেঁধে মা, নিজের চোখে নিজেই নেমে গেছি। মা, তুমি, রোহিত আর বিনীতা ছাড়া আমার জীবনে আর কে আছে বলো মা? কিন্তু বিনীতা এই কথাটা বুঝতেই চাই না যে আমি সত্যি করে ওকে কতটা ভালোবাসি। ক্লান্ত হয়ে গেছি আমি মা। ইচ্ছে তো করে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও পালিয়ে যায়। এরকম বলিস না বাবা, জীবনে চলার পথে ভালো মন্দ তো হয়েই থাকে। আমার তো মনে হয় বিনীতাকে বোঝানোর আর সামলানোর জন্য একটু সময় দিতে হবে। আর বাবা, আমি বিশ্বাস করি যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। রাকেশ, এই দেখো, গীতা আমাদের কিটি পার্টির জন্য ড্রেস কোড পাঠিয়েছে। সবাই এই ড্রেসটাই পরে আসবে, ভীষণ মজা হবে। রাকেশ, আমাকে ওই ড্রেসটা দাও না প্লিজ। তালা? বিনীতা কোথায় চলে গেল? কিছু তো বলেও গেল না। আরে বিনীতা, বৌমা, বৌমা, না বলে চলে যায় কোথায়? আরে মা, মা, মা এখানে কেন বসে আছো মা? মা, বিনীতা কোথায় মা? আমি কল করছি, আমি বিনীতাকে ফোন করছি মা। হ্যালো, বিনীতা কোথায় আছো তুমি? কেন, কি হয়েছে? মায়ের অ্যাস্তমা অ্যাটাক হয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। ওকে, আসছি। এই নাও, জল খাও। মা, আরে কোথায় ছিলে তুমি? দাও, চাবি দাও আমাকে। আরে মা, মা, মা এসো। মা, মা সাবধানে, মা, মা সাবধানে, চলো সাবধানে মা, চলো এসো, বসো এখানে, আমি আছি তোমার সঙ্গে। আরে কি করছো কি তুমি? ছাড়ো পার্সটাকে আর গিয়ে ওষুধ নিয়ে এসো মায়ের জন্য। মা, আপনি ঘাবড়াবেন না। আপনার মনে আছে আপনি ওষুধটা কোথায় রেখেছিলেন? হ্যাঁ, মাকে কি জিজ্ঞেস করছো? দেখতে পাচ্ছ ওনার অবস্থাটা কি? কিছু বলার অবস্থা আছে কি মা? মায়ের ওষুধটা কোথায় আছে আমি কি করে জানবো? তাই নাকি? গয়না কোথায় রাখা থাকে সেটা ঠিক জানতে পারো তুমি, আর ওষুধ কোথায় আছে সেটা জানো না তুমি। যাও গিয়ে খোঁজো ওষুধটা, যাও এখান থেকে। মা, মা, আমি সব জায়গায় খুঁজেছি, ওষুধটা কোথাও পাচ্ছি না। বিনীতা প্লিজ, বিনীতা প্লিজ, মায়ের শরীর খুবই খারাপ করছে, প্লিজ যাও গিয়ে খোঁজো। দেখলে তো রাকেশ, তোমার প্রয়োজনে আমাকেই দরকার পড়ছে না তোমার। আমার প্রয়োজনে তোমাকে পাই না আমি। একটা ড্রেসই তো চেয়েছিলাম তোমার কাছে আমি, সেটাও তুমি দিলে না আমাকে। এই নাও, এবার তোমার চাহিদা পূরণ হয়েছে। এবার যাও, যাও গিয়ে ওষুধটা নিয়ে এসো প্লিজ, যাও। মা, মা,
মা ভয় পেও না মা। রাকেশ, এই নাও ওষুধ। পাওয়া গেছে ওষুধ পাওয়া গেছে মা, এই নাও। আচ্ছা রাকেশ, তোমার এই এটিএম এর পিন নাম্বারটা কি বলো তো? এটা আমার 2000 টাকার বেড। এই হলো আমার 3000। রাকেশ, বিনীতা, এসব কি? কোথায় ছিলে তুমি এতক্ষণ ধরে? কোথায় ছিলে? হাই ক্লাস লাইফস্টাইল তোমার মতো মিডল ক্লাস লোকজন বুঝবে না। কিসের হাই ক্লাস করছো? হ্যাঁ, মাঝ রাতে মদ খেয়ে আসা, এটা হাই ক্লাস? আমার মতে এটা অসভ্যতামি। আরে এক ছেলের মা তুমি, একটু তো লজ্জা করো। রাকেশ প্লিজ, আজ না यार, আমি ভীষণ টায়ার্ড, আমি ঘুমোতে যাচ্ছি, বাই। এই কি এটা? তোমার ব্রেসলেটটা কোথায়? হ্যাঁ, আসলে পার্টিতে কার্ডস খেলছিলাম তো, তাই আমি হেরে গেছি। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে তোমার এই লাইফস্টাইলের জন্য আর কত নিচে নামবে তুমি? চিৎকার করো না রাকেশ, রোহিত উঠে পড়বে। আর তাছাড়াও এমন কি পাহাড় ভেঙে পড়েছে, ব্রেসলেটই তো ছিল, আরেকটা কিনে নেব। বিনীতা নিজের সীমা অতিক্রম করে যাচ্ছিল। নিজের স্বামীকে অপমান করা, তাকে ব্যর্থ আর নিষ্কর্মা প্রমাণ করাটা ওর কাছে রোজকার ব্যাপার হয়ে গেছিল। অপরদিকে রাকেশ নিজের বৈবাহিক জীবনকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করছিল, কারণ ও নিজের স্ত্রী আর সন্তানকে সত্যিই খুব ভালোবাসত। কিন্তু বিনীতা চাকচিক্যের এমন আবরণ নিজের চোখে বেঁধে রেখেছিল, ও দেখতেই পাচ্ছিল না যে কোনটা ভুল আর কোনটা ঠিক। ওর উচ্চাকাঙ্ক্ষা ক্রমশ বেড়েই চলেছিল, আর চাহিদা পূরণ না হওয়াতে ও এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাওয়ার হুমকি দিচ্ছিল। বাবা, আমি নিজের ইচ্ছেতে এখানে আসিনি, ঝগড়া হয়েছে আমার রাকেশের সঙ্গে, আর আমি কি আমার বাপের বাড়িতেও আসতে পারবো না? কিন্তু আমি এটা জানতে চাই যে আবার কি সমস্যা হয়েছে যে তুমি ধেই করে বাপের বাড়িতে ছেলেকে নিয়ে চলে এসেছো? দেখো বিনীতা, তুমি একটু বোঝার চেষ্টা করো। রাকেশ একজন খুব ভালো মানুষ। ও কমলেশের মতন ঘর জামাই থেকে অন্যের ভরসায় নিজের জীবন চালানোর মতো মানুষই নয়। দেখো বাবা, এত সততা দেখিয়ে না নিজের ভালো হয় না অন্যের। আর আমি আমার বন্ধুদের সঙ্গে যদি একটু মজাই করি, তাতে ভুলটা কোথায়? ও আমাকে সব কিছুতে বাধা দেয়। দেখো বিনীতা, সংসার সামলানোর একটা দায়িত্ব থাকা চাই। তাহলে কি করব? অন্যদের মতো ঝিগিরি করব? যে কথাটা তুমি বুঝতে পারছো না, সেই কথাটা নিয়ে তর্ক করার মানেই নেই। তোমার সাথে তো কথা বলাই বেকার বিনীতা। বিনীতা, এই ছোট মানসিকতার মানুষগুলোর কথাতে কিছু মনে করো না। চারিদিক থেকে টাকার বৃষ্টি হবে। বিনীতা, আমি এমন একটা বিজনেস খুঁজে পেয়েছি যেখানে একবার ইনভেস্টমেন্টে 4 গুণ বেশি টাকা পাওয়া যাবে। আমি তো এখন থেকেই তোর জামাইবাবুকে বলে রেখেছি যে পরের সপ্তাহে আমার ডায়মন্ড নেকলেস চাই। শুধু তোমার জন্য কেন, আমার শালির জন্য নিয়ে আসবো না নাকি? দেখো বিনীতা, এরকম সুযোগ বারবার ঘুরে আসে না। তুমি একবার রাকেশের সাথে কথা তো বলো। মাত্র 5 লাখ টাকার ব্যাপার, একবার ইনভেস্টমেন্ট করতে হবে ব্যাস। তারপর দেখো 5 লাখ থেকে 20 লাখ টাকা কিভাবে হয়। 20 লাখ টাকা কিন্তু কম নয়। তুমি কি না করতে পারবে? যা খুশি তাই কিনতে পারবে, যেখানে খুশি সেখানে যেতে পারবে। বিনীতা, শুধু টাকা টাকা। সত্যি কি এটা হতে পারে? কথা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আমি রাকেশের সঙ্গে কথা বলবো। 2-3 দিনের জন্য শ্বশুরবাড়ি গিয়ে আমাকে ভালো বৌমা আর ভালো স্ত্রী হওয়ার নাটক করে যেতে হবে, কিন্তু আমি করে নেব। এই না হলো আমার সোনা শালি, ট্যালেন্টেড শালি।
মা আপনিও যদি খেয়ে নিতেন তাহলে। আরে মা, রাকেশকে আসতে দাও, সবাই মিলে একসঙ্গে খাবো আজকে। এই তো এসে গেছে। কি ব্যাপার, এইবারে আমার আসার আগেই চলে এসেছো? রাকেশ, ওভাবে কথা বলিস না। আরে ও তো এ বাড়ির বউ, আরো জানে এটা ওর নিজের বাড়ি। তুই তাড়াতাড়ি যা তো, হাত মুখ ধুয়ে আয়, একসঙ্গে সবাই মিলে খাবো আজকে। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি। যা যা। রাকেশ, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি? কমলেশ জামাইবাবু না একটা নতুন বিজনেস শুরু করেছে। ওই বিজনেসে এক সপ্তাহে অন্ততপক্ষে 4 গুণ লাভ হবে। ব্যাস 5 লাখ টাকাই দিতে হবে, তবে তো 20 লাখের থেকেও বেশি টাকা পাওয়া যাবে। কি বলছো বিনীতা? দেখো, এরকম কোনো বিজনেস হয় না যাতে এত তাড়াতাড়ি এত লাভ হতে পারে। যদি আমার কথা শোনো তাহলে একটা ব্যবস্থা হতে পারে। তোমার বাবা তো তোমার মায়ের নামে কিছু এফডি রেখেছিল, সেটাকে ভেঙে ফেলি। এমনিতেও মায়ের তো টাকার কোনো প্রয়োজন নেই, আমরা তো আছি মায়ের জন্যে। তাই না মা? আপনি কিছু বলুন না। বৌমা, যা কিছু আমার আছে সব তোমাদেরই তো। দেখলে, এখন তো মাও রাজি হয়ে গেছে। তুমি আর না করো না রাকেশ। দেখো, আপাতত আমার শান্তি চাই, যাতে নিশ্চিন্তে খাবার খেতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখটা ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বাড়ছি, ঠিক আছে? আর হ্যাঁ, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বিজনেসের জন্য। মনে হচ্ছে এবার আঙুলটা বেঁকাতেই হবে। এসব কি রাকেশ? এই পূজাটাকে আর তোমার সঙ্গে ওর কি চক্কর চলছে? কি বলছো তুমি বিনীতা? পূজা একজন আমার স্টুডেন্ট। আচ্ছা, আজকাল কি স্টুডেন্টদের সঙ্গে প্রেমও করা হচ্ছে? হ্যাঁ, এই মেসেজটার কি মানে? ওয়েটিং ফর ইউ, প্লিজ আমার সমস্যার সমাধান করে দাও। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে বৌমা। হ্যাঁ, রাকেশ এরকম নয়, আর তুমি তো সেটা ভালো করে জানো। আপনি দয়া করে থামুন মা। রাবণের মায়ের কাছেও তার ছেলে সব সময় ভালোই হয়। আপনার এই অধ্যাপক ছেলে আসলে একজন চরিত্রহীন। ব্যাস, আমি এরকম একটা অশুভ লোকের সঙ্গে আর 1 মিনিটও থাকবো না। রোহিত, আরে, চলো মা। আমার সঙ্গে। কিন্তু ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার থেকে দূরে, যাতে তোমার এই কুকর্মের ছায়া ওর ওপর না পড়ে। মানে? আরে বিনীতা শোনো, বিনীতা, আমার কথাটা তো শোনো। এবার তোমার আর যা কিছু শোনানোর কোর্টে শুনিও, আর এরপর আর আমার ছেলের সঙ্গে দেখা করার চেষ্টাও করবে না, বুঝলে? আরে বিনীতা, বিনীতা, বিনীতা! আরে রাকেশ বাবা, এসো এসো। কেমন আছো তুমি? নিজের স্ত্রী আর সন্তানকে ছাড়া কেমন থাকতে পারি? আমি তোমার কথা বুঝতে পারছি বাবা। আমি বিনীতাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ও আমার কথা শুনতে রাজিই নয়। যদি আজ ওর মা বেঁচে থাকতো তাহলে হয়তো কিছু করতে পারতো। যাই হোক, আমি রোহিতের সঙ্গে একবার দেখা করতে চাই। বিনীতা ওকে স্কুলে পর্যন্ত পাঠাচ্ছে না। আমি তো বুঝতে পারছি না যে আমি কি করব। তোমার কিছু করার কোনো দরকার নেই। এবার যা যা করবে আমার উকিল করবে। আর তাছাড়াও তোমার সঙ্গে এভাবে থাকার আমার আর কোনো ইচ্ছে নেই। তুমি আজকের পর আর এখানে আসবে না, বুঝলে? কিন্তু তুমি এরকম কেন করছো বিনীতা? আচ্ছা, আমার কথা না হয় না ভাবলে, কিন্তু রোহিতের কথা অন্তত ভাবো। ওর আমাদের দুজনকে প্রয়োজন। যেভাবে তুমি তোমার বাবাকে ছাড়া থেকেছো, ও নিজের বাবাকে ছাড়া থাকতে পারবে। এসব কথা কি বলছিস তুই? তুই কি জানিস এক পিতৃহীন পুত্রের বেঁচে থাকা কত কষ্টের হয়? তুমি আমাদের মাঝখানে কথা না বলো, সেটাই ভালো বাবা। না হলে আমি রোহিতকে নিয়ে এত দূরে চলে যাব যে তারপরে আর ফিরবো না। এসব কি বলছো তুমি বিনীতা? বিনীতা, আচ্ছা আমি 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 নিজে এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু শুধু আমার রোহিতকে ভালো রেখো। চার দিন ধরে বিনীতাকে মানানোর চেষ্টা করছি, কিন্তু ও কথা পর্যন্ত বলছে না।
বাবা রাকেশ, হ্যাঁ মা। মা আজ আসলে রোহিতের জন্মদিন তো, তাই ঘরটাকে সাজালাম একটু। ভাবছিলাম যে কি আজ ওকে একবার নিয়ে আসার চেষ্টা করি। বিনিতাকেও সঙ্গে নিয়ে আয়, আর ওকে বলিস যে আমি এফডি ভেঙে দিয়েছি, 5 লাখের ব্যবস্থা হয়ে গেছে, ফিরে আসে যেন। ঠিক আছে মা। বিনিতা, 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 বিনিতা কোথায় আছো তুমি? বিনিতা, আরে আমার সঙ্গে এসব কেন করছো তুমি? আমি এমন কি দোষ করেছি যার শাস্তি তুমি আমাকে এভাবে দিচ্ছ? বিনিতা, দেখো দেখো, তোমার কথাতে মা নিজের এফডি পর্যন্ত ভেঙে দিয়েছে। বিনিতা কোথায় আছো তুমি? আমি আমার রোহিতের সঙ্গে দেখা করতে চাই। বাবা, বাবা, আপনি কিছু করুন না, আপনি বোঝান না ওকে, বিনিতাকে বোঝান না একটু। আমি আমার রোহিতের সঙ্গে দেখা করতে চাই, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। বিনিতাকে বোঝান না আপনি, প্লিজ বাবা কিছু করুন। কমলেশ বাবু, কমলেশ বাবু, কমলেশ বাবু, আপনি কিছু করুন না, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ আমায় সাহায্য করুন। দিদি, দিদি তুমি তো অন্তত কিছু করো, আরে কেউ তো কিছু করো, কেউ তো কিছু বলো। বাবা, রোহিত, রোহিত কোথায় আছো তুমি? বিনিতা, আমি আমার রোহিতের সঙ্গে দেখা করতে চাই। দেখো, দেখো বিনিতা, আমি আমার ধৈর্য হারিয়ে ফেলছি, আমার পরীক্ষা নেওয়া বন্ধ করো। ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে তোমার বাড়িতে আমি আমার নিজের প্রাণ ত্যাগ করবো। এটা তুমি কি বলছো রাকেশ বাবা? আমি তোমার এই ধমকে একটুও ভয় পাই না, তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পারো। ঠিক আছে, আমি আমি এক্ষুনি বলছি তোমাকে। এ তুমি কি করলে রাকেশ? কমলেশ, তুমি অ্যাম্বুলেন্স ডাকো। নিজের ছেলের সঙ্গে বিচ্ছেদের দুঃখে রাকেশ এমন একটা পদক্ষেপ নিয়েছিল যা কেউ ভাবতেই পারেনি। কাউকে রাজি করানোর এটা কোনো পদ্ধতি হতে পারে না, কিন্তু রাকেশ ভেতর থেকে ভেঙে পড়েছিল। অথবা এটাও বলা যায় যে এটা ওর শেষ চেষ্টা ছিল নিজের সংসারটাকে বাঁচানোর। বেচারা রাকেশ সেই সমস্ত চেষ্টা করছিল যাতে ওর ভেঙে যাওয়া সংসার আবার জোড়া লাগে। তাহলে রাকেশের এই পদক্ষেপে বিনিতা কি বুঝতে পারবে যে ও যা করছিল সেটা ভুল? ও কি আবার ওর সংসারটা জোড়া লাগাতে চাইবে, নাকি এখনো এমন কিছু হতে চলেছিল যার কথা কেউ কল্পনাও করেনি? কি হয়েছে? কি বললো ডাক্তার? কেমন আছে রাকেশ এখন? ও এখন ঠিক আছে, সন্ধ্যের মধ্যে ডিসচার্জ হয়ে যাবে। বিনা কারণে হসপিটালের বিল বাড়িয়ে দিল বাবার। আরে না না, 1 টাকাও দিতে হবে না। কেন? ওই মা বললেন রাকেশ আসলে নিজের মেডিক্লেম করিয়ে রেখেছিল। এই রাকেশ কিন্তু বেশ প্ল্যানিং করে চলে। হ্যাঁ, জানি না ও আর কি কি ইন্স্যুরেন্স করে রেখেছে। হ্যাঁ, ও আসলে সবসময় এই ধরনের জিনিসে ইনভেস্ট করতে থাকে। ও তো নিজের 1 কোটি টাকার বীমাও করিয়ে রেখেছে। কি? 1 কোটি? কোটি? আরে বিনিতা, তুমি তো কোটিপতি হয়ে গেছো। হ্যাঁ? কিন্তু 1 কোটি, তাতে কি কি না আসতে পারে? গাড়ি, বাড়ি, বাহ! কিন্তু সেটা তো তখনই পাওয়া যায় যখন কেউ মরে যায়। হ্যাঁ, রাস্তায় তো কত অ্যাক্সিডেন্ট হতেই থাকে, আরেকটা না হয় হবে। আরে সালমান ভাই এসে গেছো, একেই ওড়াতে হবে। রোহিত, আয় বাবু, দুধ খেয়ে নিবি। বৌমা,
এখন তো এই সাজগোজ, গলায় মঙ্গলসূত্র এগুলো মানায় না মা। মা, যাই হোক না কেন তাকে তো আমি বদলাতে পারবো না, কিন্তু আমার মন বলে যে রাকেশ আমাদেরকে ছেড়ে কোথাও যায়নি, ও এখনো আমাদের মধ্যেই রয়েছে, আর ওর স্মৃতিগুলো সব সময় আমাদের সঙ্গে থাকবে। আর বাকিরাও তো এটা জানুক যে আমি রাকেশকে কতটা ভালোবাসি, যে ও চলে যাওয়ার পরেও আমি ওর নামের এই মঙ্গলসূত্র নিজের থেকে দূরে হতে দিইনি। মা, আমার মাথায় এই সিঁদুরটা থাকুক বা না থাকুক, কিন্তু রাকেশের পরিয়ে দেওয়া এই মঙ্গলসূত্র আমি নিজে থেকে কখনো আলাদা হতে দেব না। কি নমিনি সরস্বতী সাক্সেনা? এ ভগবান! হ্যালো হ্যালো বিনি, ওই ইন্স্যুরেন্সের পেপার তোর কাছে আছে না? হ্যাঁ, কিন্তু সেটাতে কোনো লাভ হবে না। কি? আরে শোনো না, হ্যাঁ বলো বিনীতা। নমিনিতে আমার নাম নয়, মায়ের নাম রয়েছে। দেরি কি, সমস্ত প্ল্যানিং শেষ হয়ে গেল। বুড়িটা এভাবে মাঝখানে আসবে সেটা আমি জানতামই না। যেদিন অ্যাজমার অ্যাটাকটা হয়েছিল সেদিনই মরে গেলে ভালো হতো। হ্যাঁ, ওনার অ্যাজমা রয়েছে? হ্যাঁ, কিছুদিন আগেই মরতে মরতে বেঁচেছে। শোনো বিনীতা, এবার 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 আমার কথা খুব ভালো করে শুনবে, ঠিক আছে? তুমি এখানে কি করছো? চল এখান থেকে। যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই মারার চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে ওখানে রোহিত এসে যায় আর মা সুযোগ দেখে পালিয়ে যায়। ও পুলিশের কাছে চলে গেলে? তুমি চুপ করে কেন আছো জামাইবাবু? কিছু বলো না প্লিজ। আমার তো মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে। এবার তুমি কিছু ভাবো। একটা একটা কাজ ঠিক করে করতে পারো না তুমি? পুলিশ চলে আসার আগে না আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। চলো চলো চলো। পুলিশ পুলিশ, পেছন দিয়ে চলো, পেছন দিয়ে। দাঁড়াও। এই যে ইন্সপেক্টর, এই এই হচ্ছে বিনীতা, আমার বৌমা। এই আমাকে কালকে রাত্রে খুন করার চেষ্টা করেছে। না 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 ইন্সপেক্টর স্যার, আমি আমি এরকম কিছু করিনি স্যার। দেখো, তোমার যা কিছু বলার পুলিশ স্টেশনে গিয়ে বলবে। কিন্তু স্যার আমার কথাটা তো শুনুন। এখন আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এখনো পর্যন্ত আমি তোমাকে সহ্য করেছি, কেননা আমার ছেলের জন্য চিন্তা ছিল। এখন তো ও আর বেঁচে নেই। ইন্সপেক্টর, আমার নাতির সামনে কাল রাত্রে ও আমাকে খুন করার চেষ্টা করেছে। না স্যার, আমি এরকম কিছু করিনি স্যার। সবকিছু তো আমি জামাইবাবুর কথা করেছি। কি সব বলছো? বেকার বেকার আমাদেরকে সবের মধ্যে জড়াচ্ছে। তুমি তুমি কিছু বলো না। তোর মাথাটা ঠিক আছে তো বিনীতা? স্যার, জামাইবাবু আর শালির মধ্যে তো মজা হতেই থাকে না। বিনীতা, জামাইবাবু যাই বলুক না কেন তুই সবসময় কি সেটাই করবি? স্যার, আমার স্বামীর এতে কোনো দোষ নেই। এসব তোমরা কি বলছো দিদি? এই সব কিছু তো আমি তোমাদের কথা শুনেই করেছি। স্যার আমার কথাটা বিশ্বাস করুন, আমি এই সব কিছু ওদের কথাতেই করেছি। রাকেশ যখন হাসপাতালে ছিল তখন আমি জামাইবাবুকে বলেছিলাম রাকেশের ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে। আর ইন্স্যুরেন্সের 1 কোটি টাকার জন্যই আমরা রাকেশের অ্যাক্সিডেন্ট করাই। কিন্তু পরে জানতে পারি যে ইন্স্যুরেন্সের নমিনি তো মায়ের নামে রয়েছে। তখন জামাইবাবু বললেন যে মাকে মেরে অ্যাজমার অ্যাটাক এসেছিল বলবে, আর ইন্স্যুরেন্সের টাকাটা নিজেদের মধ্যে ভাগ করে নেব। হে ভগবান, এটা তুমি কি করেছো বিনীতা? আমার মৃত্যুর পরে তো তুমি আর রাকেশই তো সবকিছু পেতে, শুধু শুধু এসব করার কি দরকার ছিল? আমার রোহিতের কি দোষ ছিল? মা, গ্রেফতার করো এদের সবাইকে। আমরা কি মিথ্যে কথা বলছো? মিথ্যে কথা বলছে। চলো চলো। আমাদের ফাঁসি দিয়েছো। আরে
কোনো ভুল হয়ে গেলে সেটা শোধরানো যেতে পারে, কিন্তু অন্যায় করার পর পস্তালে কোনো লাভ হয় না। আর এই কথাটা বিনীতা হয়তো তখন বুঝতে পারল যখন সবকিছু শেষ হয়ে গেছিল। বন্ধুরা, পৃথিবীতে কোনো মহিলাই নিজের হাতে নিজের সিঁথির সিঁদুর মুছতে চায় না, বিশেষ করে স্বামী যখন রাকেশের মতো ভদ্র, বিশ্বস্ত এবং ভালো মনের মানুষ হয়। কিন্তু বিনীতাকে চাকচিক্যের চমক এমনভাবে অন্ধ করে দিয়েছিল যে ও নিজেই নিজের সংসারটা নষ্ট করে ফেলল। কমলেশ, বিনীতা আর সুনিতাকে রাকেশের হত্যার ষড়যন্ত্র, প্রমাণ লোপাটের ষড়যন্ত্র, এরকম অনেক অভিযোগে অভিযুক্ত করে গ্রেপ্তার করে জেলে পাঠানো হলো। বিনীতার অপরাধের শাস্তি শুধু ওই পায়নি, বরং ওর ছেলেটাও পেয়েছিল। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।